মিতু অগ্নিদৃষ্টিতে হিমুর দিকে তাকিয়ে আছে। মনসুর সাহেবও তাকিয়ে আছেন। ওনার সঙ্গে জগলু ভাইয়ের কি কথা হয়েছে হিমু জানে না, তবে মনসুর সাহেবের দৃষ্টিতে কোনো উত্তাপ নেই। মনসুর সাহেব ক্লান্ত গলায় বললেন, হিমু শোনো, ডেড বডি ক্যারি করার মতো গাড়ি আমার কাছে নেই, তবে আমি গাড়ি ভাড়া করে দিচ্ছি। আর একটা কথা, তোমার অসুবিধা না হলে আমিও তোমার সঙ্গে যেতে চাই। মিতু প্রায় চেঁচিয়ে বলল, কেন? মনসুর সাহেব বললেন, আমি জানি না কেন যেতে চাচ্ছি, কিন্তু যেতে যে চাচ্ছি এতে ভুল নেই। বাবা, আমাদের ফ্লাইট বিকাল 3টায়। মনসুর সাহেব গভীর গলায় বললেন। ফ্লাইট ক্যান্সেল করা কোনো ব্যাপার না। দুটো গাড়ি নিয়ে ওদের যাত্রা শুরু হয়েছে। গন্তব্য নেত্রকোনা, থানা কেন্দুয়া, গ্রাম রয়্যালবাড়ি। প্রথম গাড়িটা বিশাল পাজেরো টাইপ গাড়ি। গাড়িতে আছেন মনসুর সাহেব এবং তার কন্যা মিতু। তাদের পেছনে পেছনে মাইক্রোবাসে করে হিমু, ওর সঙ্গে বাদল। বাদলকে খবর দিয়েছিল হিমু। সে মহা উৎসাহে ছুটে এসেছে। ওরা দুজন বসেছে ড্রাইভারের পাশে। ড্রাইভারের নাম নিয়ামত আলী, হাসি খুশি তরুণ। লাশের গাড়ির ড্রাইভার হবে বয়স্ক বিষণ্ণ মুখের কেউ। নিয়ামত আলীর মধ্যে বিষণ্ণতার ছিটে ফোটাও নেই। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে বরযাত্রী নিয়ে যাচ্ছে। গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরই সে বলল, স্যার, গান দেবো? হিমু বলল, কি গান দেবে? সব ধরনের গান আছে, ইংলিশ, হিন্দি, ডান্স মিউজিক। ডান্স মিউজিক দাও। নিয়ামত আলী বলল, পতাকা নামিয়ে মিউজিক দিতে হবে। কি পতাকা? লাল পতাকা। যে গাড়িতে লাশ যায় সেই গাড়িতে লাল পতাকা দিতে হয়। আমার গাড়িতেও আছে। মিনিস্টারের গাড়িতে যেমন পতাকা থাকে, লাশের গাড়িতেও থাকে। লাশ হইল গিয়া মিনিস্টার। নিয়ামত রাস্তার পাশে গাড়ি পার্ক করে পতাকা খুলে ফেলে ডান্স মিউজিক দিয়ে দিল। ঝা ঝুমঝুম ঝা ঝুমঝুম মিউজিক। হিমু বাদলের দিকে তাকিয়ে বলল। কেমন বুঝছিস? বাদল সবগুলি দাঁত বের করে বলল, খুবই ভালো। মজা পাচ্ছিস তো? অবশ্যই, তোমার সঙ্গে যে কোনো জায়গায় যাওয়ার মধ্যে মজা আছে। খালু সাহেব কি জানেন তুই আমার সঙ্গে? না। তাকে জানানো দরকার। রাতে রাতে আমরা ফিরতে পারবো বলে মনে হয় না। উনি পরে টেনশন করবে। বাদল উদাস গলায় বলল। জানাতে হলে তুমি জানো, আমি কথা বলবো না। হিমু খালু সাহেবকে টেলিফোন করলো। খালু সাহেব টেলিফোন ধরেই বললেন, হিমু, বাদল কোথায়? হিমু বলল, আমার পাশেই বসে আছে। তোমার পাশে বসা? জি খালু সাহেব। খালু সাহেব থমথমে গলায় বললেন। সে কেন তোমার পাশে বসে আছে সেটা কি জানতে পারি? হিমু মধুর ভঙ্গিতে বলল, আমরা একটা ডেড বডি নিয়ে নেত্রকোনার দিকে রওনা হয়েছি খালু সাহেব। কি বললে? আবার বলো। আমি আর বাদল একটা ডেড বডি নিয়ে নেত্রকোনা যাচ্ছি। কি নিয়ে নেত্রকোনা যাচ্ছ? ডেড বডি পত্রিকায় পড়েছেন নিশ্চয়ই। কুখ্যাত সন্ত্রাসী মতি মিয়া ক্রসফায়ারে মারা গেছে, তার ডেড বডি নিয়ে যাত্রা করেছি। খালু সাহেব, আমাদের জন্য একটু দোয়া রাখবেন। আপনি কি বাদলের সঙ্গে কথা বলবেন? খালু সাহেব স্পষ্ট স্বরে বললেন। না। বলেই টেলিফোন অফ করে দিলেন। হিমুরা রয়্যালবাড়ি পৌঁছল সন্ধ্যাবেলায়। পরিকল্পনা ছিল ঘণ্টাখানেকের মধ্যেই দাফন কাফন শেষ করে ঢাকার দিকে রওনা হবে। নানান ক্যাচাল শুরু হয়ে গেল। জাগ্রত জনতা ওদের ঘিরে ধরল। জাগ্রত জনতার মুখপাত্র জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাহের উদ্দিন জ্বালাময়ী ভাষণ দিলেন। তার বক্তব্য, ওই দুষ্ট সন্ত্রাসীর কবর রয়্যালবাড়িতে হবে না। জাগ্রত জনতাকে কখনো কিছু বোঝানো যায় না, তাদেরকে কিছু বলা বৃথা। ওরা সেখান থেকে রওনা হলো মতি মিয়ার মামাবাড়ি বাল্লাগ্রাম। এই গ্রাম যেহেতু অতি প্রত্যন্ত অঞ্চলে, সেখানে জাগ্রত জনতার দেখা পাবার কথা না। দেখা গেল হিমুর অনুমান ভুল। বাল্লাগ্রামের জনতা আরো বেশি জাগ্রত, তাদের মূর্তি আরো উগ্র। বাল্লাগ্রামের জাগ্রত জনতার মুখপাত্র জৈনক হিন্দু মেম্বার, তার নাম যাদব। যাদববাবু চোখ মুখ লাল করে বললেন, আপনাদের বিবেচনা দেখে অদ্ভুত হয়েছি। এমন এক খুনিকে আমাদের গ্রামে নিয়ে এসেছেন। হিমু বলল, এখন তো সে আর খুন করতে পারবে না। কবরে ঢুকাইয়ে দেবেন, শরীর পচে গলে যাবে। অসম্ভব, অসম্ভব। আপনারা যদি এক্ষণ বিদায় না হন, অসুবিধা আছে। কি অসুবিধা? সেটা মুখে বলবো না, কাজে দেখবেন। হিমু জগলু ভাইকে ফোন করলো, জানতে চাইল কি করণীয়।
জগলু ভাই শান্ত গলায় বললেন, লাশ ফেলে চলে আসো, কোথায় ফেলে আসবে? যেখানে ইচ্ছা ফেলে আসো। বলেই জগলু ভাই টেলিফোন অফ করে দিলেন। বাদল হিমুর দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, খুবই মজা লাগছে। গুড অ্যাডভেঞ্চার। ডেড বডি নিয়ে ঘুরছি, কবর দেওয়ার জায়গাও পাচ্ছি না। সো ইন্টারেস্টিং, সো মাচ ফান। দুর্ধর্ষ সন্ত্রাসী আঙুল কাটা জগলু ভাইয়ের ডান হাত মতিমিয়ার ডেড বডি নিয়ে হিমু মোটামুটি ভালো ঝামেলাতেই পড়ে গেল। রাত 1টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, এমন বৃষ্টি যে 2 হাত সামনে কি হচ্ছে দেখাই যাচ্ছে না। ওরা ঢাকার দিকে ফিরে আসছে। শেষ চেষ্টা হিসেবে আজিমপুর গোরস্থানে ট্রাই করবে এরকম পরিকল্পনা। নিশিরাতে সাধারণ শব্দ কানে অন্যরকম শোনায়। গাড়ির চাকার শব্দ, বাতাসের শব্দ এবং বৃষ্টির শব্দ সব মিলেমিশে একাকার হয়ে কেমন ভৌতিক আওয়াজ পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যেই মনে হচ্ছে সাদা চাদরে মুড়ি দেওয়া মতিমিয়া কাশছে, বুড়ো মানুষের খক খক কাশির মতো কাশি। বাদল চমকে উঠে বলল, ভাইজান, কে কাশে? মাইক্রোবাসের ড্রাইভার নিয়ামত আলী চাপা গলায় বলল। আয়তাল কুরসি পড়েন, আজই আমরার খবর আছে। বাদল হিমুর কাছে ঘেসে এসে ফিস করে বলল। মতি মিয়া কাশছে নাকি? হিমু উদাস গলায় বলল, বুঝতে পারছি না, ঠান্ডা লেগে কাশি রোগ হতে পারে, তবে লাশদের ঠান্ডা লাগে এরকম আগে শুনিনি। বাদল বলল। চলো আমরা ওনাদের পাঁচেরও গাড়িতে চলে যাই। নিয়ামত বলল, আপনারা পাজারো গাড়িতে যাইবেন আর আমি একলা থাকবো এখানে? ভূতের থাপ্পড় একা খামু? মাপ চাই। বলতে বলতেই ব্রেক চেপে সে গাড়ি থামিয়ে দিল। মনসুর সাহেবের গাড়ি অনেক দূরে এগিয়ে গিয়েছিল, সেটাও ফিরে এলো। মনসুর সাহেব গাড়ির উইন্ডো গ্লাস নামিয়ে উদ্বিগ্ন গলায় বললেন। কি হয়েছে? ড্রাইভার বলল, লাশ জিন্দা হয়ে গেছে, কাশতাছে। মনসুর সাহেব বললেন। কি বলো এইসব? বাদল সঙ্গে সঙ্গে বলল, ঘটনা সত্য, একবার হাঁচি দিয়েছে, আমি স্পষ্ট শুনেছি। নিয়ামত আলী বলল, আমি ভূতে পাওয়া লাশ নিয়ে যাব না, লাশ এইখানে নামিয়ে দিতে হবে। লাশ নামানোর সময়ও হাত দিয়ে ধরবো না। উনি চুপ করে রইলেন। কিন্তু বলল, সব ঝামেলা আপনি তৈরি করেছেন, কি করা যায় এখন সেটাও আপনিই ঠিক করবেন। হেমু বলল। তুমি আমার অবস্থায় হলে কি করতে? মিতু বলল, আপনার অবস্থা আমার কখনো হতো না। লাশ এখানে ফেলে রেখে যাব কিনা সেটা বলো। আপনার যা ইচ্ছে তাই করুন, আমি আর 5 মিনিট অপেক্ষা করব, তারপর বাবাকে নিয়ে সোজা চলে যাব। নিয়ামত আলী বলল, বাসের সময় নাই, এই জিনিস রাস্তার ধারে ফেলায়া আমরা চল্লা যাব। সোজা কথা, সোজা হিসাব। মৃত মানুষের ওজন বাড়ে, কথাটা সত্যি। হালকা পাতলা মতিমিয়াকে নড়ানোই মুশকিল। টানাটানির কাজ হিমুকেই করতে হচ্ছে। কেউ ধরবে না, বাদলও না। মনসুর সাহেব 5 ব্যাটারির একটা টর্চ চালিয়ে ধরে আছেন। নিয়ামত আলী শেষ কথা বলে দিয়েছে। তাকে 1 লাখ টাকা দিলেও সে লাশ হাত দিয়ে ধরবে না, 2 লাখ দিলেও না। অনেক ঝামেলা করে ডেড বডি নামালো এবং কাদায় পা হড়কে গড়িয়ে পানি ভর্তি গর্তে পড়ে গেল। লাশের গা থেকে কাপড় খুলে গেছে, তার বিভৎস মুখ বের হয়ে আছে। লাশের চোখের পাতা রিগর মর্টিস হবার আগেই বন্ধ করতে হয়, নয়তো লাশ বিকট ভঙ্গিতে চোখ মেলে তাকিয়ে থাকে। মতিমিয়ার চোখ কেউ বন্ধ করেনি বলে তার চোখ ভয়ঙ্কর ভঙ্গিতে তাকিয়ে আছে। তাকে নিয়ে পানিতে নামার পর একটা ঘটনা ঘটল। ডেড বডি পানিতে ভেসে উঠল, এমন ভাবে ভাসলো যেন সে বসে আছে এবং ওদের দিকে তাকে মাথা নাড়ছে। চারদিকে ঘন শালবন, বাতাস লেগে গাছের পাতায় শীষের মতো শব্দ হলো। সবার কাছে মনে হলো মাথা দোলাতে দোলাতে মতিমিয়া শীষ দিচ্ছে। মিতু আতঙ্কিত গলায় বলল, হিমু সাহেব, আপনি এখনো গর্তে বসে আছেন কেন? উঠে আসুন তো, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ উঠে আসুন। হিমু বলল। উঠে আসতে পারছি না, বেটা আমার শার্ট ধরে আছে। মিতু বলল, এসব আপনি কি বলছেন? হিমু বলল, ঠাট্টা করছি, মৃত মানুষ শার্ট ধরবে কিভাবে? নামার সময় তার আঙ্গুলের ভেতর শার্ট ঢুকে গেছে। নিয়ামত আলী বলল, আমি পরিষ্কার দেখছি ভাইজান, উঠতে ধরছিল, লাশটা খপ কইরা ওনার শার্ট ধরছে। আইজি আমরার খবর আছে, পড়েন সবাই, আয়তাল কুরসি পড়েন। মানুষের স্বভাব হচ্ছে সে একবার ভয় পেলে ভয় পেতেই থাকে। ভয় পাওয়াটা তার জন্য ধারাবাহিক ব্যাপার হয়ে যায়। নিয়ামত আলী গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কেউ দয়া করে পেছনে তাকাবেন না, পেছনে তাকালেই ধরা খাবেন। বাদল ভীত গলায় বলল, কেন? নিয়ামত আলী চাপা গলায় বলল, হারামজাদা,
এখন খাড়া হয়েছে। বাদল বলল। কি খারাপ হয়েছে? নিয়ামত আলী ফিস ফিস করে বলল। বুঝেন না কেন? মতি মিয়ার লাশ খাড়া হয়েছে, আতাল কুরসি পড়েন। হারামজাদা মনে হয় গাড়ির পেছন পেছন দৌড় দিবে। দৌড় দেয়া আমাদের ধরতে পারলে খবর আছে। গাড়ির দ্রুতগতিতে চলার অনেক বর্ণনা আছে, যেমন উল্কার গতিতে চলছে, গাড়ি ঝড়ের গতিতে চলছে। নিয়ামত বর্ণনার কাছাকাছি গতিতেই গাড়ি চালাচ্ছে। বিপজ্জনকভাবে সে মনসুর সাহেবের পাজেরোকে ওভারটেক করে এগিয়ে গিয়ে তৃপ্তির ভঙ্গিতে বলল। এখন ধরলে পাজারওয়ালারে ধরবে। আমরা রক্ষা পাইছি। সে অবশ্য রক্ষা পেল না। পাজেরোর ড্রাইভার তাকে ওভারটেক করলো। কিছুক্ষণের মধ্যেই নিয়ামত আলী পাজেরো ওভারটেক করলো। ঝড়ের গতি বাড়ছে, ওদের দুই গাড়ির ওভারটেকের খেলা চলছে। এর মধ্যে খালু সাহেবের টেলিফোন এসেছে। তিনি বাদলের সঙ্গে কথা বলতে চান। হেমু বাদলের হাতে মোবাইল সেট ধরিয়ে দিল। বাদল ফিসফিস করে বলল। বাবা, এখন কথা বলতে পারবো না। আমরা খুব বিপদে আছি, আমাদের তাড়া করছে। কে তারা করেছে? মতি মিয়া। মতি মিয়া হচ্ছে ডেড বডি, যাকে আমরা কবর দিতে নিয়ে যাচ্ছিলাম। সে জীবিত হয়ে গেছে। সে আমাদের তাড়া করছে। ধমকাচ্ছে কেন বাবা? নাও, হিমু ভাইজানের সাথে কথা বলো। হেমু মধুর গলায় বলল। হ্যালো খালুজান, ভালো আছেন? খালার শরীর ভালো? খালুজান আকাশ ফাটিয়ে গর্জন করলেন। তুমি আমার ছেলেকে কি করেছো? কিছু করিনি তো খালুজান। সেই সব কি আবল তাবল বলছে? মরা লাশ তারা করেছে, মনে হয় চোখের ধান্দা। আমাদের ড্রাইভার নেয়ামত সেরকম বলছে। আপনি কি ড্রাইভার নিয়ামতের সাথে কথা বলবেন? চুপ সন্টুপিট, তুমি শুধু ঢাকায় এসে উপস্থিত হও, দেখো তোমাকে কি করি। এত উত্তেজিত হবেন না খালু সাহেব। অতিরিক্ত উত্তেজনায় স্ট্রোক ফ্রোক হয়ে যেতে পারে। চুপ স্টুপিড। একই গালি বারবার কেন দিচ্ছেন খালুজান? অন্য কোনো গালি দেন। একই গালি বারবার দিলে গালির পাওয়ার কমে যায়। খালুজান বললেন। তোমাদের এখানে তোমরা দুজন ছাড়া আর কে আছে? নিয়ামত আলী আছে, আমাদের ড্রাইভার। দেখি তার হাতে টেলিফোনটা দাও। হেমু বলল। খালুজান, তার হাতে টেলিফোন দেয়া যাবে না। সে যে গতিতে গাড়ি চালাচ্ছে, এখন যদি তার হাতে টেলিফোন দিই সে অ্যাক্সিডেন্ট করবে। আমি বরং তার কানের কাছে টেলিফোনটা ধরি, আপনার যা বলার বলেন। বৃত্তান্ত সবই সত্য। আপনি মুরব্বী, আপনার সঙ্গে মিথ্যা বইলা কোনো ফায়দা আছে? খামাখা ধমকাইতেছেন কেন? আমি ড্রাইভার নিয়ামত, আমি ধমকের ধার ধারি না। স্টুপিড গালি কইলাম দিবেন না। আমি যান হাতে নিয়ে গাড়ি চালাইতেছি, আমি বৈশা বৈশা ছিটতাছি না। বুঝছেন মুরব্বী? ঝড়ের গতি কমে এসেছে। ওরা ঢাকার কাছাকাছি চলে এসেছে। বাদলের ভয়টা মনে হয় কমেছে। সে হেমুর কাঁধে মাথা রেখে আরামে ঘুমোচ্ছে। হেমু মিষ্টি গন্ধ পাচ্ছে। গন্ধটা পরিচিত কোনো ফুলের না, আবার অপরিচিতও না। গন্ধের উৎস ধরার চেষ্টা করছে, ধরতে পারছে না। গন্ধের উৎস ধরে ফেলা জটিল কোনো কাজ না। চোখ মিললেই বোঝা যাবে ব্যাপারটা কি। চোখ মিলতে ইচ্ছে করছে না। আধো ঘুম আধো জাগরণ অবস্থায় আলাদা মজা আছে। এই অবস্থায় অনুমান খেলা খেলতে ভালো লাগে। এখন বুঝতে পারছে ফুলের গন্ধ উৎস হিমুর বিছানার পাশের চেয়ার। এই চেয়ারে কেউ একজন বসে আছে, হাতে ফুল নিয়ে এসেছে। প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিতে কি বের করা যায় কে? হিমুর কাছে ফুল নিয়ে আসার মানুষ একজনই, রূপা। রূপা অবশ্যই আসেনি। সে গভীর রাতে হিমুর মেস বাড়িতে উপস্থিত হবে না। রাত অনেক। হিমু ঘুমোতে গেছে 11টার দিকে। 2-3 ঘন্টা নিশ্চয়ই ঘুমিয়েছে। অবশ্যই রাত 1টার বেশি। প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিতে রূপা বাতিল। শুধু রূপা না, পুরো মহিলা জাতিই বাতিল। কোনো মহিলাই রাত 1টায় মেসে উপস্থিত হবে না। বাকি থাকলো পুরুষ। এমন কোনো পুরুষ এসেছে যে গায়ে আফটার শেভ লোশন দিয়েছে কিংবা সেন্ট দিয়েছে? খালু সাহেব গায়ে সেন্ট দেন। বাদলের সমস্যা নিয়ে গভীর রাতে হিমুর কাছে তিনি উপস্থিত হতে পারেন, তবে তিনি চেয়ারে চুপচাপ বসে থাকার লোক না। তাছাড়া ঘর অন্ধকার, তিনি ঘরে ঢুকে বাতি জ্বালাবেন। প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিতে তিনিও বাতিল। এমন কেউ হিমুর বিছানার কাছে বসে আছে যে বাতি জ্বালানোর ব্যাপারে আগ্রহী না, অর্থাৎ সে নিজের পরিচয় গোপন রাখতে চাচ্ছে। এমন লোক কে হতে পারে? আঙুল কাটা জগলু ভাই। উনি কি গায়ে সেন্ট দেন? হিমু
চোখ না মেলেই বলল। জগলু ভাই, কখন এসেছেন? চেয়ারে বসে থাকা মানুষটা জবাব দিল না, তবে সিগারেট ধরালো। তামাকের গন্ধ পেল হিমু। তোমার ঘর সবসময় খোলা থাকে? জি। আমার জিনিস কোথায়? হিমু উঠে বসতে বসতে বলল। সুটকেসের কথা বলছেন? চৌকির নিচে আছে, হাত বাড়িয়ে নিয়ে নিন। 25 লক্ষ টাকা ভর্তি সুটকেস তুমি চোখের নিচে রেখে দিয়েছ? দরজা ভেতর থেকে পর্যন্ত বন্ধ করনি, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ বলছি, যা চলে যাবার সেটা যাবে, হাজার চেষ্টা করেও ধরে রাখা যাবে না। মনসুর সাহেব তার টাকা পয়সা ব্যাংকে রাখেন, তারপরেও সেখান থেকে 25 লক্ষ টাকা বের হয়ে গেল না। টাকা ঠিকঠাক আছে? আছে বলেই তো মনে হয়। আমি গুনে দেখিনি, বাতি জ্বালাই, গুনে দেখুন। বাতি জ্বালাতে হবে না। আপনি মেসে ঢুকেছেন কিভাবে? কেউ কিছু জিজ্ঞেস করেনি? দারোয়ান জিজ্ঞেস করছিল কোথায় যাব, তোমার কথা বলেছি, দরজা খুলে দিয়েছে। আপনি কি একা এসেছেন? একা আসি নাই, আমি একা ঘোরাফেরা করি না। হিমু হাই তুলতে তুলতে বলল। আমরা পৃথিবীতে আসি একা, পৃথিবী থেকে ফেরত যাই একা, কিন্তু পৃথিবীতে ঘোরাফেরা করি অনেককে নিয়ে। এই ধরনের সস্তা ফিলোসফি আমার সঙ্গে চলবে না। এসব থার্ড রেট কথাবার্তা আমি জানি। বাতিটা জ্বালাই জগলু ভাই, মুখ দেখতে পাচ্ছি না বলে কথা বলে আরাম পাচ্ছি না। তাছাড়া সুটকেসের টাকাটাও আমাদের গোনা দরকার। 50,000 টাকার বান্ডিল থাকার কথা। জগলু ভাই কিচ্ছু বললেন না। হিমু বাতি জ্বালালো, সুটকেস খুলে টাকার বান্ডিল গুনল। জগলু ভাই কোনো কথা বলছেন না, তিনি তাকিয়ে আছেন হিমুর দিকে। টাকার পরিমাণ ঠিক আছে কিনা এই বিষয়ে তার কোনো আগ্রহ দেখা গেল না। হিমু, জি জগলু ভাই। তোমার সম্পর্কে আমি কিছু খোঁজ খবর নিয়েছি। তোমাদের মেসের দারোয়ানকে জিজ্ঞেস করলাম, বেশিরভাগ মানুষের ধারণা তুমি সাধু সন্ন্যাসী টাইপ কেউ। তুমি নাকি ভবিষ্যৎ বলতে পারো। আমার ভবিষ্যৎ কি বলো দেখি? হিমু কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রাখলো, তারপর চোখ খুলে বড় করে নিঃশ্বাস নিয়ে বলল। আপনি পুলিশের হাতে ধরা পড়বেন, তারপর ফাঁসিতে ঝুলবেন। জগলু ভাই বিরক্ত গলায় বললেন। আমি যে ফাঁসিতে ঝুলবো এটা বলার জন্য কোনো সাধু সন্ন্যাসী পীর ফকির হওয়া লাগে না। যে কেউ বুদ্ধিমান মানুষ বলতে পারবে যে আমি ফাঁসিতে ঝুলতে হবে। হিমু বলল। কবে ধরা পড়বেন সেটা কিন্তু যে কোনো মানুষ বলতে পারবে না। তুমি বলতে পারবে? অবশ্যই। কবে? সেপ্টেম্বরের 11 তারিখ। জগলু ভাই হতভম্ব গলায় বললেন। সেপ্টেম্বর 11 তারিখ? হিমু বলল। জি, আপনার ছেলের জন্মদিন। ছেলের জন্মদিন করতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা খাবো? জি। এত সহজ হিসাব? জি, এত সহজ হিসাব। জগলু ভাই হাতে সিগারেট ফেলে দিয়ে নতুন আরেকটি ধরালেন। চেয়ার টেনে হিমুর দিকে খানিকটা ঝুঁকে এলেন, গুছিয়ে কোনো কথা বলার প্রস্তুতি। বেশিরভাগ মানুষই গুছিয়ে কথা বলার সময় শ্রোতার দিকে খানিকটা এগিয়ে আসে। হিমু, আমাকে তোমার কি মনে হয়, বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান? কিরকম বুদ্ধিমান? আপনার বুদ্ধি বেশ ভালো। একজন বুদ্ধিমান মানুষ যে জানে ছেলেকে সময় সময় পুলিশ নজর রাখছে, সে সে কি তার ছেলেকে দেখতে যাবে? হিমু হাই তুলতে তুলতে বলল। বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষেরাই করে। জগলু ভাই সুটকেস হাতে উঠে দাঁড়ালেন। হিমু বালিশের নিচ থেকে মোবাইল সেট বের করে ওনার দিকে এগিয়ে দিল। জগলু ভাই বললেন। এটা তুমি রেখে দাও, এটা তোমার গিফট। হিমু বলল। গিফট আমি নেই না জগলু ভাই, গিফট নেওয়া আমার ওস্তাদের নিষেধ আছে। কে তোমার ওস্তাদ? আমার বাবা, তিনি বলে গিয়েছেন, হিমালয়, কাউকে কিচ্ছু দিবি না, কারোর কাছ থেকে কিছু নিবিও না, নিজেকে সব রকম দেয়া নেয়ার বাইরে রাখবি। উপহার দেয়া নেয়া, প্রেম দেয়া নেয়া কিংবা স্নেহ মমতা দেয়া নেয়া কোনো কিছুর মধ্যেই থাকবি না। জগলু ভাই মোবাইল টেলিফোন হাতে নিলেন, প্যান্টের পকেটে রাখলেন, আর তখনই মোবাইল বেজে উঠল। হিমু বলল। জগলু ভাই, আপনার ছেলে টেলিফোন করেছে, সে প্রায়ই গভীর রাতে টেলিফোন করে, দেখি শেষবারের মতো তার সঙ্গে কথা বলি। জগলু ভাই বললেন। আমি যেখানে আছি সেটা বলবে না, খবরদার। হ্যালো হিমু চাচ্চু। হ্যালো বাবু। কেমন আছো হিমু চাচ্চু? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। হিমু চাচ্চু, তুমি কি করছো? তোমার সঙ্গে টেলিফোনে কথা বলছি। আমিও তোমার সঙ্গে টেলিফোনে কথা বলছি। হিহি। জগলু ভাই হিমুর কানের কাছে তার মাথা নিয়ে এসেছেন, কি কথাবার্তা হয় শুনতে যাচ্ছেন। মোবাইল নামক যন্ত্রের ভলিউম বাড়ানোর ব্যবস্থা আছে, কাজটা কিভাবে করা হয় হিমু জানে না।
জানলে ভলিউম বাড়িয়ে দিত, তাতে জগলু ভাইয়ের সুবিধা হতো। ছেলের প্রতিটা কথা পরিষ্কার শুনতে পেতেন। হিমু চাচু, বলো, শুনছি। আমাকে তুমি যে ভোটের বাচ্চাটা দিয়েছো তার নাম হলো হং। তুমি নাম দিয়েছো? না, ও আমাকে বলেছে। তোমার সঙ্গে কি ওর কথা হয়? হয়, রোজ রাতে সে কথা বলে। কি কথা বলে? অনেক কথা বলে, বাবার কথা বলে। বাবার কথা কি বলে? বাবা কোথায় আছে, কি করছে, এই সব বলে। ভূতের বাচ্চাকে জিজ্ঞেস করো তো এখন তোমার বাবা কোথায় আছে। সেটা তো আগেই জিজ্ঞেস করেছি। হং কি বলেছে? বলেছে বাবা তোমার সঙ্গে আছে। কথা বলবে বাবার সঙ্গে? না, আমি এখন ঘুমাবো। বাবার সঙ্গে কথা বলতে চাচ্ছ না কেন? হং নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? হং বলেছে যদি আমি অনেকদিন বাবার সাথে কথা না বলি তাহলেই বাবা আমাকে জন্মদিনে দেখতে আসবে। কথা বললে আসবে না। আমি এখন আর তোমার সঙ্গে কথা বলবো না, আমি ঘুমাবো। জগলু ভাই এখন বসে আছে, মুখে জ্বলন্ত সিগারেট। হিমু জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আর রাজ করে লাভ কি, চলে যান। জগলু ভাই বললেন, ভূতের বাচ্চার ব্যাপারটা কি? হিমু বলল, কোনো ব্যাপারই না, একটা সবুজ বোতলে আমি কিছু সিগারেটের ধোঁয়া ভরে দিয়ে দিয়েছি। ভূতের বাচ্চার কথা বলছে, এই রহস্য কি? শিশু মনের কল্পনা, এর বেশি কিচ্ছু না। আমি যে তোমার সঙ্গে আছি সেটা কিভাবে বললো? কাকতালীয় ব্যাপার, লেগে গেছে। জগৎ সংসারে কাকতালীয় ব্যাপার ঘটে, ভালো মতো চিন্তা করে দেখুন, আপনার জীবনেও অনেকবার ঘটেছে। জগলু ভাই উঠে দাঁড়ালেন। হিমু বলল, সুটকেস ফেলে যাচ্ছেন? জগলু ভাই বললেন, এত রাতে টাকা নিয়ে বের হব না, থাকুক তোমার কাছে, পরে এক সময় এসে নিয়ে যাব। হিমু বলল, তাহলে একটা কাজ করি, সুটকেসটা নিরাপদে থাকে এমন একটা জায়গায় রেখে দিই, আবার মনসুর সাহেবের কাছে দিয়ে আসি। জগলু ভাইয়ের ঠোঁটে এই প্রথম সামান্য হাসির আভাস দেখল হিমু। তিনি হ্যাঁ না কিছুই বললেন না। হিমু বলল, শুভ্র কেমন আছে? জগলু ভাই বললেন, শুভ্র কেমন আছে আমাকে কেন জিজ্ঞেস করছিস? আপনাকে জিজ্ঞেস করছি কারণ আমার ধারণা আপনি তার খোঁজ খবর নেন। শুভ্র ভালো আছে। হিমু বলল, জগলু ভাই, আমার ধারণা আপনার সঙ্গে এই আমার শেষ দেখা। আপনি কি ওই ধাঁধার উত্তরটা জানতে চান? ওই যে কোন সে প্রাণী খাদ্য গ্রহণ করে না? উত্তর জানতে চাই না, উত্তর আমি নিজেই বের করব। সহজ লাইনে চিন্তা করবেন জগলু ভাই। সমস্যা যত জটিল তার সমাধান তত সহজ। অতি জটিল যে জীবন তার ব্যাখ্যা সেই কারণেই অতি সহজ। ব্যাখ্যা কি? আপনি এই ধাঁধাটার জবাবও নিজেই বের করুন। আপনি দীর্ঘ সময় জেগে থাকবেন, ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পাবেন। মিতুরা কানাডায় চলে যাবে। হিমু শেষ দেখা করতে গেছে। মিতু হিমুকে দেখেই বলল, একা এসেছেন না ঠেলা গাড়িতে নতুন কোনো ডেড বডি আছে? হিমু বলল, একা। মিতু বলল, এখন আর আপনাকে একা মানায় না। একটা ডেড বডির সঙ্গে না থাকলে আপনি কিসের হিমু? মিতুকে খুব আনন্দিত লাগছে। তার আনন্দের কারণটা হিমু ধরতে পারছে না। হিমুর ক্ষীণ সন্দেহ হলো মিতু ওকে দেখিয়ে আনন্দিত। তারপর হিমু সাহেব এসেছেন কি জন্য? টাকার ব্যাগ নিয়ে যেতে? আমিও তাই ভাবছিলাম। আমাদের বিদায় দিতে আসার মানুষ আপনি না, আপনার টাকা দরকার। সুটকেস কি এখনই দিয়ে দেব নাকি আগে এক কাপ চা খাবেন? চা খেতে পারি? আপনার অসীম দয়া, আমার মতো অভাজনের সঙ্গে চা খেতে রাজি হয়েছেন। নিজের সৌভাগ্যে নিজেরই ঈর্ষে হচ্ছে। তোমরা যাচ্ছ কবে? পরশু সকালে। তাহলে বাংলাদেশ বিদায়? হ্যাঁ, বাংলাদেশ বিদায়। দেশ নিয়ে আপনারাই থাকুন। ভালো কথা, 3 মিনিট একা বসে থাকতে পারবেন? আপনার চাটা আমি নিজের হাতে বানাবো। কেন? আমার ইচ্ছা। তোমার বাবা কোথায়? জানি না কোথায়, ব্যবসা কুটিয়ে নিচ্ছেন তো দম ফেলার সময় পাচ্ছেন না। মিতু চা নিয়ে সামনে বসলো। হিমু এক চুমুকে চা শেষ করে বলল, উঠি? মিতু তাকিয়ে আছে, কিছু বলছে না। হিমুর ব্যবহারে সে যে প্রচণ্ড আহত হয়েছে সেটা বুঝতে পারছে। সে নিজেকে সামলে নিয়ে বলল, টাকার সুটকেস নিয়ে যান। হিমু বলল, সুটকেসের দরকার নেই। হিমু উঠে দাঁড়ালো। মিতু বলল, আপনি বসুন, আপনি যেতে পারবেন না, বসুন বললাম। বসলাম। মিতু বলল, এখন বাজে 11টা। আপনি দুপুর পর্যন্ত থাকবেন এবং দুপুরে আমার সঙ্গে ভাত খাবেন। আমার জরুরি কাজ ছিল মিতু। আপনার কোনো জরুরি কাজ নেই। বেকার মানুষদের না জরুরি কাজ থাকে না। বেকাররা যা করে তা হলো জরুরি কাজের ভান করে ঘোরাঘুরি। দুপুরে কি খাওয়াবে? আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো। তাই বলে উদ্ভট কিছু চাইলে তো খাওয়াতে পারবো না। এখন আপনি যদি ময়ূরের মাংসের কাবাব
আর হরিণের কলিজা ভুনা খেতে চান? তাহলে তো পারবো না। বলুন কি খাবেন? সহজ কিছু খেতে চান যেন আমি নিজ হাতে রেঁধে আপনাকে খাওয়াতে পারি। পোলাওয়ের চালের ভাত, ঘন ডাল, দেশি মুরগির ডিমের ঝোল, কই মাছ ভাজা, ইলিশ মাছের ডিমের ভুনা, সঙ্গে থাকবে আমের আচার, খাওয়ার শেষে বগুড়ার দই। মিতু হাসছে। সে হাসতে হাসতেই বলল, আপনার ভাবভঙ্গি দেখে কখনো মনে হয় না আপনি কোনোদিনও বিয়ে করবেন। যদি কখনো বিয়ে করতে ইচ্ছে হয় আমাকে জানাবেন। আমি একটা মেয়ে দেখে রেখেছি, সে আপনার জন্য একদম পারফেক্ট হবে। রূপবতী মেয়ে, শুধু রূপবতীই না, বুদ্ধিমতীও। মেয়েটার প্রচুর টাকা আছে। আপনার মতো ভ্যাগাবন্ডের এরকম বউই দরকার। হিমু বলল। মেয়েটার চিবুকে কি তিল আছে? মিতু তার চিবুকের তিল বা হাতে ঠেকে সহজ গলায় বলল, হ্যাঁ আছে। খুব বেহায়ের মতো কথাটা বলল মিতু। আপনার কি মেয়ে পছন্দ হয়েছে? হিমু বলল। অবশ্যই পছন্দ হয়েছে, চলো যাই। মিতু বলল, চলো যাই মানে? কোথায় যাই? কাজী সাহেবের কাছে যাই, ঝামেলা শেষ করে আসি। মিতু বলল। সব কিছুই আপনার কাছে ঠাট্টা? হিমু বলল। তুমি যদি আমার মতো সবকিছু ঠাট্টা হিসেবে নাও তাহলে দেখবে জীবন ইন্টারেস্টিং। মিতু বলল। আমি যখন একটা খুন করব তখন ভাববো এটা ঠাট্টা, আবার যখন খুনের দায় ফাঁসিতে ঝুলবো সেটাকেও ভাববো ঠাট্টা। মিতু রাগে কাঁপছে। হিমু তার রাগ দেখে মজা পাচ্ছে। মিতু এত রাগলো কেন? আপনি হাসছেন কেন? হাসবো না? না, হাসবেন না, এবং আপনি চলে যাবেন। দুপুরে যে খাবার দাওয়াত ছিল সেটা বাতিল? হ্যাঁ বাতিল। ধরে নিন আমি আপনার সঙ্গে ঠাট্টা করেছি। আচ্ছা যাও, ধরে নিলাম, বিদায়। হ্যাঁ বিদায়। আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব, রাখবেন প্লিজ? অনুরোধ করো, রাখবো। মিতু বলল। আমার ধারণা আপনি এই বাড়ি থেকে চলে যাবার সঙ্গে সঙ্গে আমার মন খারাপ হয়ে যাবে। ফিরে আসার জন্য আমি আপনাকে টেলিফোনের পর টেলিফোন করতে থাকবো। আপনার প্রতি আমার এই অনুরোধ, আপনি টেলিফোন ধরবেন না, আর যদি ধরেনও ফিরে আসবেন না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মিতু বলল। প্রমিস? হ্যাঁ প্রমিস। হিমু পার্কে বসে আছে। দ্য গ্রেট জিতু মিয়া মাথা মালিশ করে দিচ্ছে। শুধু যে মাথা মালিশ করছে তাই না, গানও শোনাচ্ছে। সবই সিনেমার গান। কোন ছবিতে গানটা আছে, কোন নায়িকা গান গেয়েছেন, গানের আগে সেই ধারাভাষ্যও আছে। ওস্তাদ, এখন যে গানটা করব এটা রিয়াজ ভাই গাইছে। রিয়াজ ভাই কি সিনেমা লাইনের কেউ? অবশ্যই, হিট হিরো। ছবির নাম দুই দুয়ারি। নাম তো খারাপ না। নাম খারাপ না হইলেও ছবি খারাপ, ফিনিশিং নাই। এক হিরোইন ডাবল হিরো, ডাবল হিরো ছবি ভাল হয় না। তাই নাকি? সিঙ্গেল হিরো ডাবল হিরো সব ছবি ফ্লপ হয়েছে। কারণটা কি? আল্লাহ পাকের ইশারা হইতে পারে। আল্লাহ পাক ডাবল জিনিস পছন্দ করে না, ওনার পছন্দ সিঙ্গেল, ঠিক না? ঠিক হতে পারে। তুই গান শোনা। জিতু মিয়া গান ধরার আগেই টেলিফোন বাজলো। মিতু টেলিফোন করেছে। হ্যালো মিতু, কেমন আছো? জি ভালো আছি। দুপুরের রান্না হয়ে গেছে? জি হয়েছে। নিজের হাতেই রেঁধেছো? হ্যাঁ। যেসব আইটেম বলেছিলাম সব রান্না হয়েছে? শুধু ইলিশ মাছের ডিমটা হয়নি। হিমু সাহেব শুনুন, আপনাকে কি বলেছি সেটা মাথায় রাখবেন না। আমি হাত জোর করছি, আপনি চলে আসুন। রান্নাবান্নার অভ্যাস আমার নেই, তারপরেও প্রতিটা আইটেম আমি রান্না করেছি। আপনি কোথায় আছেন বলুন, আমি গাড়ি নিয়ে এসে আপনাকে বাড়িতে নিয়ে আসবো। আপনি কোথায়? যে জায়গায় আছি পার্সি ভাষায় তাকে বলে পারিদায়েজা। পারিদায়েজ হচ্ছে চমৎকার বাগান, যে বাগানে পাখি গান করে। প্যারাডাইজ শব্দটা এসেছে পারিদায়েজা থেকে। আপনি আসবেন না? হিমু টেলিফোন বন্ধ করে দিয়ে জিতু মিয়ার দিকে তাকিয়ে বলল, গান শুরু কর। পরিশিষ্ট 2 বছর পরের কথা। 2 বছরে কি ঘটল তার সংক্ষিপ্ত সার। খালুজান ঠিক করেছেন বাদলের বিয়ে দেবেন। তার ধারণা বিয়ে হলো বাদলের একমাত্র ওষুধ। সেই ওষুধের ব্যবস্থা হয়েছে। যে মেয়েটির সঙ্গে বিয়ের কথা মোটামুটিভাবে পাকা হয়েছে তার নাম আফরোজা। হোমো ইকোনমিক্সে পড়ে। তার হাসির সমস্যা আছে। তাকে যাই বলা হয় সে হাসে। বাদল তাকে যখন মতি মিয়ার গল্প বলেছে তখনও নাকি ভয় পাওয়ার বদলে সে মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে ভেঙে পড়েছে। এই ব্যাপারটা নিয়ে বাদল চিন্তিত। হিমুর কাছে পরামর্শের জন্য এসেছিল। ও তেমন কিছু বলতে পারেনি। বাদল আহত গলায় বলল, এমন ভয়ঙ্কর ভৌতিক কাহিনী শুনলে গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার কথা, অথচ আফরোজা হাসছে। এর মানে কি হিমু ভাইজান? হিমু বলল, মেয়েটা মনে হয় তোর কথা বিশ্বাস করেনি। কি
কি করা যায় বলো তো? যেখানে আমরা ডেড বডি ফেলে এসেছিলাম সেখানে তাকে নিয়ে যা। সন্ধ্যাবেলা নিয়ে যাবি। নতুন পরিবেশে গল্পটা আবার বলে দেখ। ভৌতিক গল্পে পরিবেশ খুবই ইম্পর্ট্যান্ট। আমি একা তাকে ওই জায়গায় নিয়ে যাব? অসম্ভব। তুমি সঙ্গে গেলে যেতে পারি। তোদের মাঝখানে আমার কি হাইফেন হিসেবে থাকা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। তাছাড়া আফ তোমাকে দেখতে চাই। আফটাকে? বাদল লজ্জিত গলায় বলল, আফরোজাকে আমি সংক্ষেপে আফ বলি। নামটা ভালো হয়েছে না? তোকে সে সংক্ষেপ করে কি ডাকে? বাদল সংক্ষেপে হয় বাদ। তোকে কি বাদ ডাকে? বাদল হাস্যচোখ মাথা নাড়ল। তাকে খুবই আনন্দিত মনে হলো। এক সন্ধ্যায় হিমু বাত এবং আফকে নিয়ে উপস্থিত হলো মাওনায়। সেখানে রাস্তার পাশে পাথানো কবর, দানবাক্স, শালু কাপড়ের চাদর, মোমবাতি সবই পাওয়া গেল। জানা গেল কবরটা অচিন পীরের। পীর সাহেব খুবই গরম। তিনি বেয়াদবি সহ্য করেন না। তবে খাস দিলে কেউ কিছু চাইলে অচিন বাবার সুপারিশে তা পাওয়া যায়। হুজুরখানায় খাদেমের সঙ্গেও কথা হলো। খাদেমের নাম মুন্সি খলিলুল্লাহ। খাদেম যা বললেন তা হলো, বছর 2 আগে তিনি স্বপ্নে দেখেন যে এক নুরানি চেহারার মানুষ তাকে বলেছেন, ওরে রাস্তার পাশেই আমি শুয়ে আছি, তুই আমাকে কবর দে, এইখানে মাজার হোক। তুই তার প্রধান খাদেম। মাজারের আয় রোজগার কেমন? খাদেম সাহেব বললেন, আয় ভালো। সব বাস এখানে থামে, যাত্রীরা দান খয়রাত করে। শহর বন্দরে খবর পৌঁছে গেছে। শহর বন্দর থেকে লোকজন আসে, এই যেমন আপনারা এসেছেন। উরস হয় না? খাদেম উৎসাহিত গলায় বললেন, ওরস আগে হতো না, তবে গত শবে বরাতে অচিন বাবা আমাকে স্বপ্নে দেখা দিয়ে ওরস করতে বলেছেন। বাবার ওফাতের দিন এখন থেকে ওরস হবে। অচিন বাবার আসল নাম জানেন? ওনার আসল নাম নকল নাম একটাই, অচিন বাবা। হিমু অচিন বাবার উরসের জন্য দান বাক্সে 100 টাকা দিল। মনসুর সাহেব তার কন্যাকে নিয়ে কানাডায় সেটেল করেছেন। দুজনেই ভালো আছেন বলে হিমুর ধারণা। মিতু প্রতি মাসে একটি করে চিঠি পাঠাচ্ছে। চিঠিতে সে কী বলতে চায় তা হিমুর কাছে স্পষ্ট না। একটি চিঠি নমুনা হিসেবে দিয়ে দিচ্ছি। হিমু সাহেব, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আপনি খারাপ থাকার মানুষই না। দেশের বাইরে পা দেবার পর থেকে মনে হচ্ছে বিরাট বড় ভুল করেছি। দেশে থাকার সময় আপনার সঙ্গে আরও ভালো করে পরিচিত হওয়ার প্রয়োজন ছিল। আপনি মোটামুটি ইন্টারেস্টিং একজন মানুষ। এজন্যই আপনার প্রতি আমার সামান্য কৌতূহল। 25 লক্ষ টাকা নিয়ে বাবা এক ধরনের কনফিউশন ভোগ করছেন। তিনি কোনো এক বিচিত্র কারণে টাকাটা রাখতে চাইছেন না। জনহিতকর কোনো কাজে তিনি টাকাটা খরচ করতে চান। এই ব্যাপারে বাবা আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এখানকার বাংলা পত্রিকায় দেখলাম শীর্ষ সন্ত্রাসী আঙ্গুল কাটা জগলু তার ছেলের জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। আপনার কি মন খারাপ? আপনার এত প্রিয়জন, জিগরি দোস্ত। বদমাসটার কি সত্যি কোনো বিচার হবে? বাংলাদেশের যে অবস্থা, দেখা গেল কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে সমানে খুন খারাপি করেই যাচ্ছে। আপনিও সঙ্গে আছেন এবং ওস্তাদ ওস্তাদ করে ডেকে যাচ্ছেন। আপনি কি চিঠিটার জবাব দেবেন? আমি পরিষ্কার বুঝতে পারছি চিঠির জবাব না দেয়া আপনার বিশেষ এক স্টাইল। আপনি থাকুন আপনার স্টাইল নিয়ে। আমার যখন ইচ্ছে হবে তখনই আমি আপনাকে চিঠি লিখব এবং সামারে টিকিট পাঠাবো, যেন আমাদের এসে দেখে যেতে পারেন। কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আপনি ছুরি দিয়ে আমার একটা আঙুল কেটে দিয়েছেন। কে জানে এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম। স্বপ্নে খুবই ভয় পেয়েছিলাম, তবে স্বপ্ন ভাঙার পর অনেকক্ষণ এসেছি। এখন থেকে আমি আপনাকে ডাকবো আঙুল কাটা হিমু। ইতি মিতু। পুনশ্চ আমি সাংকেতিক ভাষায় আপনাকে একটা বিষয় জানাচ্ছি, দেখি আপনি ধরতে পারেন কি না। 1টা পাখি, 4টা পাখি, 3টা পাখি। আঙুল কাটা জগলু ভাইয়ের পাশে হুকুম হয়েছে। প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন করা হয়েছিল, লাভ হয়নি। ফাঁসির তারিখ হয়েছে, জগলু ভাইকে তারিখ জানানো হয়নি। এর মধ্যে হিমু একদিন তাকে দেখতে গেল। তিনি খুবই উত্তেজিত গলায় বললেন, বাবার অসুখ যে ভালোর দিকে, এটা শুনেছ? শুনেছি। বোন ম্যারো ট্রান্সফার শেষ পর্যন্ত মনে হয় কাজ করতে শুরু করেছে। প্রকৃতির কর্মকাণ্ড চট করে বোঝা যায় না, তার প্যাচ অতি জটিল। আপনিও ধরা পড়লেন, তার অসুখও সারতে শুরু করলো।
জুগলু ভাই বললেন, তোমার ওই ধাঁধার জবাবটা এখনো বের করতে পারিনি। বলে দেব? না, দেখি নিজেই বের করতে পারি কিনা। সেলে বসে চিন্তা করা ছাড়া কিছুই করার নেই। ভালো কথা, শুভ্র কেমন আছে? ভালো। তাকে একদিন নিয়ে আসবে? দরকার নেই। সিগারেট এনেছো? দাও, সিগারেট খাই। হিমুরা দুজন সিগারেট ধরালো। জুগলু ভাই বললেন, তোমাকে চিন্তিত লাগছে কেন? কোনো বিষয় নিয়ে কি চিন্তিত? একটা ধাঁধার রহস্য উদ্ধার করতে পারছি না। কি দাদা, বলো। একটা পাখি, চারটা পাখি, তিনটা পাখি। জুগলু ভাই বললেন, খুব সহজ ধাঁধা। একটা পাখি মানে হলো একটা অক্ষর, চারটা পাখি চারটা অক্ষর, তিনটা পাখি তিনটা অক্ষর। আই লাভ ইউ। হিমু জুগলু ভাইয়ের সঙ্গে দেখা করে ফিরে আসছে। তিনি পেছন থেকে ডাকলেন, সহজ গলায় বললেন, হিমু, মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আমারও সেরকম মনে হচ্ছে। জুগলু ভাই বললেন, তোমাকে শেষ কথাটা বলি, একটা পাখি চারটা পাখি তিনটা পাখি।